আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের ভারতীয় উপমহাদেশে বর্তমানে হিন্দুত্ববাদ বা হিন্দু মৌলবাদ একটা অত্যন্ত প্রভাবশালী ও আলোচিত শব্দ। কিন্তু এই হিন্দু মৌলবাদ ধারণাটির জন্ম কোথায়? এটি কি শুধুই ধর্মীয় পরিচয়, নাকি একটি রাজনৈতিক আদর্শ? এ নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আজকের আলোচনার বিষয় হিন্দুত্ববাদের উত্থানের ইতিহাস, বিকাশ এবং ভারতীয় রাজনীতিতে এই হিন্দুত্ববাদের প্রভাব এখন কোন মাত্রায় রয়েছে। আমরা যদি একটু পেছনে তাকাই, 1900 শতকে ব্রিটিশ শাসনের সময় ভারত ছিল রাজনৈতিকভাবে বিভক্ত এবং সামাজিকভাবে একটা পরিবর্তনের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছিল। এর কারণ 1857 সালে বিদ্রোহের পর ভারতের যে তখনকার সমাজ ব্যবস্থা যেটা ছিল, সেটা ধীরে ধীরে নতুনভাবে বিভক্তিতে জড়িয়ে পড়ে। ব্রিটিশ শাসনের একটা অন্যতম তাদের একটা কৌশল ছিল যে ভাগ কর এবং শাসন করো, এবং এই নীতিতেই তারা চেয়েছিল এই ভারতবর্ষকে শাসন করতে। এই ভাগ করতে যেই হিন্দু মুসলিম পরিচয়কে রাজনৈতিকভাবে আরও স্পষ্ট করে তোলে এবং এ নেপথ্যে মদত দিয়েছে তৎকালীন ব্রিটিশ সরকার বা ব্রিটিশ ক্ষমতাসীন যারা, তারা। এই সময় থেকেই মূলত আমরা বলতে পারি যে ধর্মীয় অর্থাৎ হিন্দু মৌলবাদের যে উত্থান, ওটা ওই সময় থেকেই সাধারণত শুরু হয় বলে ধারণা করা হয়। ঊনবিংশ শতকের শেষ দিকে বিশেষ করে এই ভারত উপমহাদেশে আর্য সমাজ, রামকৃষ্ণ মিশনের মতো সংগঠনগুলো হিন্দু সমাজের সংস্কার এবং তাদের হিন্দুত্ববাদ এই পরিচয়টা জোরদার করা শুরু করে। এই ধারণার মধ্যে দিয়ে ধীরে ধীরে হিন্দু মৌলবাদ বা হিন্দু জাতীয়তাবাদ, আমরা যে নামে বলি না কেন, একটি রাজনৈতিক চিন্তার বিকাশ ঘটতে থাকে। এখানে আমরা একটি বিষয় দেখি যে 1923 সালে বিনায়ক দামোদর সাভাকার, তার একটা বিখ্যাত একটা বই ছিল, সেখানে উনি সেই হিন্দুত্ববাদ, হু ইজ হিন্দু, এই বইটি প্রকাশ করেন। সেখানে তিনি একটি কথা এই বইয়ের মাধ্যমে পুরো ভারতবর্ষকে একটি ধারণা দিয়ে যান। সেটা হচ্ছে যে হিন্দু মানে শুধু ধর্ম নয়, বরং ভারত ভূমিতে, ভারত এই মাতৃভূমিতে জন্মগ্রহণকারী বা মাতৃভূমি হিসেবে গ্রহণকারী একটি সাংস্কৃতিক পরিচয়। এই ধারণায় পরবর্তী পর্যায়ে ধারণা করা হয় যে হিন্দুত্ববাদ বা হিন্দু মৌলবাদের উত্থানের একটা ধাপ, একটা মোড় মানুষের মধ্যে বিকশিত করতে শুরু করে এবং আস্তে আস্তে ভারতীয় সমাজের সেটা প্রভাব বিস্তার করতে শুরু করে। এর ভিতরে 1925 সালে গঠিত হয় রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘ নামে একটি সংস্থা। এই সংগঠনটি হিন্দু জনগোষ্ঠীকে সংগঠিত করে এবং একটি সাংস্কৃতিক জাতীয়বাদ, হিন্দু সাংস্কৃতিক জাতীয়বাদ একটি আন্দোলন তারা গড়ে তোলে। এই রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংস্থা বা আরএসএস ধীরে ধীরে হিন্দুত্ববাদী চিন্তার সবচেয়ে বড় সাংগঠনিক ভিত্তিতে পরিণত হয় এবং সেটা তার মানে সেই ব্রিটিশ ভারত ভাগের অনেক আগে থেকেই তার একটা সূচনা ছিল। কারণ
আমরা যদি দেখি যে 1925 সালের যে সংগঠনটি সেটা কিন্তু ব্রিটিশ ভারতে ভাগে কিন্তু বিরাট একটা প্রভাব বিস্তার করেছিল। যদিও তখন সেটা ছিল একেবারেই ক্ষুদ্র এবং প্রাথমিক পর্যায়ে, তাই 1947 সালে তাদের তেমন কোনো ভূমিকা আমরা লক্ষ্য করিনি ব্রিটিশ ভাগের ক্ষেত্রে। যখন ভারত পাকিস্তান ভাগ হয় তখন আরএসএসের বা রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক যে সংঘ, সেটা তেমন খুব একটা প্রভাব সেখানে ধরা পড়েনি। এবং সেই আরএসএসটাই 1951 সালে রাষ্ট্রীয় জনতা সংঘ নামে সেটা প্রকাশিত হয়, যা পরবর্তীকালে সেটা রূপ নেয় ভারতীয় জনতা পার্টি, যেটা আমরা এখন ভারত সরকারের যে পার্টিটি এখন ক্ষমতায় আছে, যেটাকে আমরা সর্বভারতে এখন সবচেয়ে একটি আলোচিত এবং কি বলবো একটা বিশেষভাবে একটা আলোড়ন সৃষ্টি করে এই ভারতবর্ষকে তারা বিভিন্ন ধরনের মেসেজ প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছে। এই ভারতীয় জনতা পার্টি বা বিজেপি যেটা আমরা বলি, যার শেকড় ছিল আরএসএস বা এখনও আছে তাদের মধ্যে সম্পৃক্ততা, সেটার সবচেয়ে যে বড় উত্থান সেটা দেখেছে তারা 1980 সাল থেকে 1990-এর দশকে অযোধ্যার রাম মন্দির আন্দোলন ইস্যুকে কেন্দ্র করে। বিশেষ করে তারা বলতে চেয়েছে যে বর্তমান তখনকার সময়ে যে বাবরি মসজিদ যেটা ছিল সেটা রামের জন্মভূমি, এবং সেখানে মুসলিম শাসকগণ সেই রামের জন্মভূমিকে উৎখাত করে বা প্রত্যাখ্যান করে সেখানে বাবরি মসজিদ নির্মাণ করেছে। এটা নিয়ে ওই সময়ে ভারতীয় সমাজে একটি মেসেজ দেওয়া শুরু করে, এবং সেটা তারা নাম দিয়ে থাকে যে রাম মন্দির আন্দোলন। এবং সেই আন্দোলনটা পুরো ভারতবর্ষে হিন্দু সমাজে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে, এবং দলে দলে বিভিন্ন গোষ্ঠী, উগ্রবাদী গোষ্ঠীগুলো একত্রিত হতে থাকে। এবং 1992 সালে দেখি আমরা যে ভারতের যে অযোধ্যায় যে বাবরি মসজিদ, সেটার উপর একটা ধ্বংসলীলা শুরু হয়, এবং শেষ পর্যন্ত সেখানে তারা রাম মন্দির নির্মাণে তারা সক্ষম হয়। এরপর থেকে মূলত রাম মন্দির নির্মাণ যে আন্দোলন ছিল ভারতে, এরপর থেকে বিজেপির জয় জয়কার। সমস্ত ভারতবর্ষ জুড়ে, সমস্ত ভারতে বিজেপির বিশাল একটা ক্ষমতা, তারা বিভিন্নভাবে বিভিন্ন রাজ্যগুলো তারা ক্ষমতায় আসতে শুরু করে। এবং 2014 সালের পর থেকে বিজেপি ভারতে এখন ক্ষমতায় আছে। 2014 সাল, আজ 2026 সাল। আজকে তারা ভারতের একটি অন্যতম রাজনৈতিক শক্তি হিসাবে বিদ্যমান, এবং তারা বর্তমান ভারতের জাতীয় পরিচয়, সংস্কৃতি, উন্নয়ন সব কিছুর সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এবং এখন তাদেরকে কেউ আর ওইভাবে চিহ্নিত করতে চায় না যে একসময় তারা একটা উগ্রবাদী সংগঠন ছিল। এখন তারা নিজেদেরকে প্রকাশ করতে চায় তারা একটা রাজনৈতিক শক্তি, এবং রাজনৈতিক শক্তিমত্তার আলোকে তারা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ধর্মীয় পরিচয়, ভারতের ইতিহাসকে তারা একটা নতুন অধ্যায়ের সূচনা শুরু করেছে। কাজেই এই হিন্দু মৌলবাদ শুধু একটি রাজনৈতিক ধারণা নয়, এটা একটা ইতিহাসের, এটা একটা সংস্কৃতি এবং একটা পরিচয় জটিল সমন্বয়। এর প্রভাব ভারতীয় রাজনীতিতে আজও গভীরভাবে বিদ্যমান। এই প্রভাবের বলই কিন্তু, এই প্রভাব থেকেই এবং এই উগ্রবাদী ধারণা থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে রাজ্যে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়েরা নিগৃহীত হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, তাদের ধর্মীয় আচারে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এই যে উগ্রতা, সেটা অবশ্যই পরিহার করবে, যেহেতু বর্তমান বিজেপি একটি রাজনৈতিক দল, তাদের পরিচয় এখন
রাজনৈতিক সংগঠন হিসাবে, যদিও তাদের সে উন্মেষ সে 1923, 1925 কিংবা 1951 সেটা ছিল, কিন্তু এখন যেহেতু তারা 2014 সাল থেকে একটা বড় রাজনৈতিক দল হিসাবে ক্ষমতায় আছে, তাদের কাজেই তাদের সেটা এখন দায়িত্বের অংশ যে তারা সমগ্র ভারতে সকল ধর্মের, সকল মতের, সকল আদর্শের মানুষকে তারা সমান চোখে, সমান ন্যায্যতা দিয়ে, সমান অধিকার দিয়ে তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করবে এবং প্রতিষ্ঠিত রাখবে, সেই প্রত্যাশা আমরা প্রকাশ করতে পারি। এই ছিল মূলত আজকে যে ভারতের হিন্দুত্ববাদ বা হিন্দু মৌলবাদ যে একটি শব্দ, যেটা এখন সর্বভারতে সবচেয়ে আলোচিত বিষয়, তা নিয়ে দু চারটি কথা। এবং এটা আমি বলবো যে এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আমি ইতিহাস থেকে আমি শুধু কিছু কথা এখানে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনারা অবশ্যই এ বিষয়ে আপনাদের মতামত দিবেন এবং আপনার আমার মতামতের মাধ্যমে আগামী এই ভারতে হয়তোবা অনেক কিছুর উন্মেষ ঘটতে পারে, যা এই ভারতীয় সমাজকে, এই ভারতীয় রাষ্ট্র কাঠামোকে কিংবা এই ভারতবর্ষকে সুখী, সমৃদ্ধি এবং শান্তিপ্রিয় একটি জনপদ হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।